প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটি শোনার জন্য, দেখার জন্য। বন্ধুগণ, আমরা এর আগেও অনেক ভিডিও করেছি আমাদের চ্যানেল থেকে, একজন বাঙালি এই চ্যানেলটির পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই কেউ কেউ সেগুলো দেখেছেন। তা আমি আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি এবং ইম্পর্ট্যান্ট হবে, গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য, শেয়ার করার জন্য, মন্তব্য দেওয়ার জন্য, লাইক দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। আজকের এই ভিডিওটি আমি দুটি পার্ট করেছি। প্রথম পার্টে আমি জাতীয় বিষয়ে কিছু বলবো এবং দ্বিতীয় পার্টে আন্তর্জাতিক বিষয়ের প্রতি আলোকপাত করব। প্রথম পর্বেই আজকে বলছি আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিষয়। বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের সঙ্গে উল্লেখ করতে হয়, বাংলাদেশের 30 লক্ষ জীবনের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 1971 সালে স্বাধীনতা অর্জনের পর যতগুলো সংসদ অধিবেশন হয়েছে, যত রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়েছে, সে সমস্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানে এবং সংসদ অধিবেশনগুলোতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ এবং বাইবেল পাঠের মধ্য দিয়ে অধিবেশন শুরু করা হয়েছে। এবছর অনেক দুর্ভোগের পর বাঙালি জাতির অনেক কষ্ট, অনেক আতঙ্ক দূর করে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, তাতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি জয়যুক্ত হয়ে সরকার গঠন করেছে। এই সরকারের কাছে আমাদের দেশবাসীর আশা ছিল অনেক বড় আশা। এর আগেও বিএনপি দুবার ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। 1991 সালে প্রথম ক্ষমতায় এসেছিলেন, দ্বিতীয়বার 2001 সালে। তারপর একবার অল্প সময়ের জন্য ক্ষমতায় এসেছিলেন। সে হিসাবে এবার হচ্ছে চতুর্থবার বিএনপির ক্ষমতায় আরোহণ। বন্ধুগণ, এর আগে কিন্তু এমন কখনো ঘটেনি যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে অধিবেশনের কাজ শুরু করা হবে। ঠিক মন্ত্রিসভা গঠনের দিন এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিনও একই রীতি আমরা অনুসরণ করতে দেখলাম, যে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হলো। অথচ আমাদের সংবিধানকে বলা হয় ধর্মনিরপেক্ষ সংবিধান। এরই আলোকে এই যাবৎকাল কিন্তু এইভাবে চলে আসছিল এই রীতি। এইবার প্রথমবারের মতো জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হলো, তিনি সর্বপ্রথম সংবিধানের এই রীতিটি ভঙ্গ করলেন। অর্থাৎ সংবিধানের যে ধর্মনিরপেক্ষ একটা আদর্শ ছিল, সেটা আজকে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে জাতীয় সংসদকে ইসলামীকরণ করা হলো। এ বিষয়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন হিসাবে আমি অত্যন্ত আহত এবং এই বিষয়টার প্রতি, যেহেতু নতুন সংসদ, নতুন প্রধানমন্ত্রী, আমি খুব রূঢ় ধরনের কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনারা ভেবে দেখুন। আমি আশা করি যে এরপর থেকে প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারকে ভেবে দেখে পূর্বের রীতিটা চালু করবেন। কারণ আজকে যে বিএনপি ক্ষমতা হচ্ছেন, সেটা তার পিছনে কিন্তু দেশের বিপুল সংখ্যালঘিষ্ঠ হিন্দুদের এবং অন্যান্য জাতিগোষ্ঠী, সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অবদান রয়েছে। তাদের সেই অবদানকে অবহেলা করে বর্তমান সরকার জাতীয় সংসদকে, পবিত্র জাতীয় সংসদকে এভাবে ইসলামীকরণ করতে পারেন না। এবং বিশেষ করে একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান
জেনারেল জিয়াউর রহমানের পুত্র এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আজকে যে দেশের প্রধানমন্ত্রী হলেন, তার কাছে এইটা আমরা আশা করি না। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর আগে জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। জুলাই আন্দোলনের ফলে যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু এই আন্দোলনে অনেক হিন্দু নারী নির্যাতিত হয়েছে, তাদের উপর পাশবিক অত্যাচার করা হয়েছে, অনেক হিন্দুকে জীবন দিতে হয়েছে, অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে। এবং একেবারে শেষে এসে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু যেটা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল দীপু দাসের অমানবিকভাবে হত্যা করা, তাকে পিটিয়ে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। আমরা ভেবেছিলাম জনাব প্রধানমন্ত্রী যেভাবে অন্যান্যদের স্মৃতিকে উল্লেখ করলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানালেন, অন্ততপক্ষে দীপু দাসের পরিবারের প্রতি তিনি একটি সমবেদনা সূচক বাণী শোনাবেন, তা কিন্তু আমরা শুনতে পেলাম না। যদিও তিনি জঙ্গি হিসাবে পরিচিত জনৈক হাদি ইনকলাব মঞ্চের নেতা, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তার মাজার তিনি কবর তিনি পরিদর্শন করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা জনাব তারেক রহমান শহীদ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক হিসাবে পরিচিত জেনারেল জিয়াউর রহমানের পুত্রের কাছে এই আচরণ আমরা আশা করতে পারি না, কারণ তার কাছে আমাদের কিন্তু অনেক প্রত্যাশা, বিশেষ করে দেশের সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হয়েছে এই 18 মাসে, তারপর তারেক জিয়া সরকার আসার পর আমরা যে আশ্বস্ত হয়েছিলাম, আমাদের বুকে যে আশা জেগেছিল, সে আশা কিন্তু আজকে প্রথম অধিবেশনের মধ্য দিয়ে দারুণভাবে ধাক্কা খেল। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেখবেন। আমাদের একটা দাবি ছিল, সম্পূর্ণ অন্যায়ভাবে একজন হিন্দু সাধু চিন্ময় প্রভুকে জেলবন্দি করে রাখা হয়েছে, তার মুক্তি। তিনি সেটা যে কোনো মুহূর্তে করতেই পারেন, কিন্তু এখনও এ সম্পর্কে আমরা তার তরফ থেকে কোনোরূপ উদ্যোগ আমরা দেখতে পাইনি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে দু একটা কথা বলি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন এখনও রাষ্ট্রপতি পদে বহাল আছেন এবং তার মেয়াদকাল পর্যন্ত দিন থাকবেন বলে আমরা আশা করি। তার নতুন সরকারের শপথ গ্রহণের দিন তার ভাষণ এবং আজকে সংসদে তার ভাষণকে কেন্দ্র করে যে কিছু কিছু লোকের মধ্যে যে বিরূপ মনোভাব আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কিছু আওয়ামী লীগের লোক আছে, তারা ফেসবুকে নানা রকম মন্তব্য করছেন। আইন এবং সংবিধানকে না বুঝেই তারা এই সমস্ত বিরূপ মন্তব্য করছেন। এটা থেকে আপনারা বিরত থাকুন। সংবিধানের নিয়ম অনুসারে রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় কোনো নিয়ম ভঙ্গ করেননি। তিনি আইনসম্মতভাবে তার বক্তব্য পেশ করেছেন। কারণ নিয়ম হচ্ছে, যখন যে সরকার ক্ষমতা থাকবেন সেই সরকারের লিখে দেওয়া ভাষণ, সেই সরকার আদর্শ রীতিনীতি, তারা কী করতে যাচ্ছেন সব কিছু তারা লিখে দেবেন। তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আদর্শ সহ তাদের স্লোগান পর্যন্ত তারা লিখে দেবেন। সেটা রাষ্ট্রপতিকে শুধুমাত্র পাঠ করতে হবে, তিনি এর কোনো রদবদল করতে পারেন না। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অত্যন্ত আইনসঙ্গতভাবে এই ভাষণ পাঠ করেছেন, আজও করেছেন, এর আগের দিনও করেছেন। এতে সংবিধান ভঙ্গ হয় নাই, কোনো তার ভুলও হয় নাই। আজকে কিছু কিছু লোক যে বিরূপ মন্তব্য করছেন, কী করতে পারতেন এখানে রাষ্ট্রপতি? তিনি এটা পাঠ করতে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করে চলে যেতে পারতেন। কিন্তু একটা কথা বিশেষ করে আওয়ামী লীগ কর্মীদের মনে রাখা দরকার, যে আওয়ামী লীগের শেষ চিহ্ন হিসাবে, শেষ স্মৃতি হিসাবে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু বসে আছেন। আমরা কিন্তু সেদিকে তাকিয়ে আছি, তার দিকে তাকিয়ে কিন্তু পরবর্তী দিন গণনা করছি।
পরবর্তী আমাদের নেত্রী ফিরে আসবেন, আমাদের আওয়ামী লীগের কার্যক্রম আবার দেশে আরম্ভ হবেন এবং বর্তমান সরকার সে সুযোগ প্রদান করবেন, সে আশা নিয়ে কিন্তু আমরা আছি। এবং তারই উজ্জ্বল একটা আলো হিসাবে বসে আছেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আপনারা ভুল বুঝে আজেবাজে মন্তব্য করে আমাদের সেই আশাকে শূন্য বিচ্ছিন্ন করবেন না, সংবিধানের বিরুদ্ধে কোনো রকম কথা বলবেন না। রাষ্ট্রপতি সংবিধান সম্মতভাবে এই দায়িত্ব পালন করেছেন। যাই হোক, আমার কথাগুলো বলছি, বলা হয়েছে, আজ আর কিছু বলার নেই। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামাত ইসলাম দুধ্বনি দিয়েছে রাষ্ট্রপতির বিরুদ্ধে এবং খুব সম্ভবত তারা বর্জন করেছে, সংসদ বর্জন করে বেরিয়ে চলে গেছেন। তবে একটা জিনিস আমি চেয়েছিলাম, অন্তপক্ষে আমার মনে জেগেছিল যে আজকে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা এবং ভাষা সৈনিক কন্যা, একজন অগ্নিকন্যা রয়েছেন, তারা কিছু বলবেন জামাতে ইসলামের এই সমস্ত আচরণের জন্যে। বিশেষ করে জামাতে ইসলামের যে সমস্ত রাজাকার আল বদরের বিষয়ে যে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে তার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিছু বলবেন এবং আশা করেছিলাম রুমিন ফারহানাও কিছু বলবেন, প্রতিবাদ করবেন। এখন পর্যন্ত করেছেন কিনা জানি না, সঠিকভাবে বলতে পারলাম না, কিন্তু এখন পর্যন্ত আমি অন্ততপক্ষে ফেসবুকে বা কোনো গণমাধ্যমে এটা শুনতে পাইনি। যাই হোক, দ্বিতীয় বিষয়ে আমি আসি, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ চলছে। যুদ্ধ সম্পর্কে বিভিন্ন গণমাধ্যম থেকে যে সমস্ত খবরাখবর প্রচারিত আছেন, দেশবাসী মাত্রে সেটা অবগত আছেন, কারণ প্রত্যেকেই আজকাল ইউটিউবের এই চ্যানেলগুলো শুনে থাকেন। আমি শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে সংকটটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে গ্যাস সংকট আর হচ্ছে তেল সংকট। ভারতবর্ষে ইতিমধ্যে তার সংকট প্রায় মিটিয়ে ফেলেছে, কারণ ভারতের সঙ্গে যেমন ইরানের সুসম্পর্ক রয়েছে, তেমনিভাবে আমেরিকার সঙ্গে তারও একটা ভালো সম্পর্ক তারা ইদানিং ডেভেলপ করেছে। রাশিয়ার সঙ্গে তো খুবই ভালো সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নরেন্দ্র মোদীজির। এই সম্পর্কে কাজে লাগিয়ে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথা হয়েছে, ইরান তেল দিতে ভারতকে, যে এটা হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিয়েছিল তেল সরবরাহের জন্য, শুধুমাত্র ভারত, চীন এবং রাশিয়া এই তিনটি দেশের জন্য তারা উন্মুক্ত করে দিয়েছেন যে এই তিন দেশের পতাকাবাহী জাহাজ তেল নিয়ে যাবে, সেখানে ইরান কোনো আক্রমণ করবে না। আমেরিকাও ভারতকে জানিয়ে দিয়েছে যে ভারতের তেল আসায় তারা কোনো বাধা দেবে না। ইতিমধ্যে রাশিয়া তো প্রায় 95 লক্ষ ব্যারেল তেল সরবরাহ করার জন্য ভারতকে দেওয়ার জন্য রাজি হয়েছে এবং তাদের জাহাজগুলো রওনা হয়ে গেছে, কিছু কিছু জাহাজ পৌঁছেও গেছে। কিন্তু এটা তো ভারতের সমস্যার সমাধান হলো। আমাদের কি অবস্থা? ইতিমধ্যে আমাদের পেট্রোল পাম্পগুলো রেশনিং পথে চালু করে দিয়েছে। 100 টাকার তেল কেউ চাইলে তাকে 30 টাকা 40 টাকা তেল দেওয়া হচ্ছে, পেট্রোল দেওয়া হচ্ছে। যারা মোটর সাইকেল চালায় তাদের ভীষণ অসুবিধা হয়েছে। গ্যাসের কথা বললামই না, খুবই অসুবিধা। তবে জানা যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারতের কাছে এই তেল সমস্যার সমাধান তারা চেয়েছে এবং ভারতের কাছে তেল তারা চেয়েছে। আবার ঘুরে ফিরে এখন দেখা যাচ্ছে এই তেল যে চেয়েছে ভারতের কাছে, অনুরোধ করেছে তেল পাঠানোর জন্য এবং বাংলাদেশের সংকট মোকাবেলার জন্য ভারতের কাছে দাবি করেছে তেল দেওয়ার বর্তমান সরকার। এই জন্য তো আবার ঘুরে ফিরে সেই আগের সরকার শেখ হাসিনার কাছেই যেতে হচ্ছে। শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মোদিজির মধ্যে যে চুক্তি হয়েছিল এবং পাইপলাইন বসেছিল, হাসিনা মোদি মৈত্রী পাইপলাইন বসেছিল, যে পাইপলাইনের মধ্য দিয়ে ইন্ডিয়ার থেকে তেল সরবরাহ বাংলাদেশে আসত। এখন সেই পাইপের মধ্য দিয়েই বাংলাদেশে তেল আসবে। তো কোথায় এখন সেই হুজুররা যারা প্রতিদিন সকালবেলা উঠেই শুরু করতেন ভারতের বিরুদ্ধে? কোথায় সে সামরিক অবসরপ্রাপ্ত সামরিক অফিসার যারা বলতেন যে 8 ঘন্টার মধ্যে কলকাতা দখল করবেন? কোথায় সেই জামাতের তাহের সাহেবরা
যারা বলতেন যে সেভেন সিস্টার দখল করে নেব, কোথায় ইউনূস সাহেব? তিনি বাংলাদেশে এখনও আছেন। সেই ছাত্র নেতারা হাসনাত আবদুল্লাহ, সারজিদ আহমেদ, তারা কোথায়? যারা কথায় কথায় সেভেন সিস্টার দখল করতে চাইতো, হুমকি দিত এবং ভারতের হাইকমিশন ভবন ঘেরাও করত, কোথায় তারা আজ? একটা কথাও তো শুনতে পাচ্ছি না তাদের মুখ থেকে। ইরান তো মুসলিম দেশ, আনন্দ সেখান থেকে তেল গ্যাস সব কিছু নিয়ে আসেন আপনারা। কেন আজকে আবার সেই আপনাদের শত্রু, যাদেরকে গাল না দিয়ে আপনারা ভাত খান না, যাদেরকে প্রতিদিন গালাগালি না, হিন্দুদের এবং ভারতবর্ষকে গালাগালি না করলে আপনাদের ঘুম হয় না, তার কাছে আজকে সমস্ত লজ্জা শরম ত্যাগ করে তেলের জন্য হাত পেতেছেন। কী ঘটনা! আর সব সমালোচনা বন্ধ হয়ে গেল। এখন আর সেভেন সিস্টার দখল করার কথা মুখে আনেন না। এখন আর 8 ঘন্টার মধ্যে কলকাতা দখল করার কথা মুখে আনেন না। এখন আর হিন্দুস্তানকে গাজিয়াতুল হিন্দ বানানোর কথা আমাদের মুখে নাই। কয়দিন ধরে চুপচাপ হয়ে গেছেন। আমি অন্ততপক্ষে চাই আপনারা শুরু করেন, ইন্ডিয়ান সমস্ত মাল বর্জন করা শুরু করেন। রিজভী সাহেব কোথায়? বইয়ের কাপড় পুড়িয়ে দিয়েছিলেন, কথা বলেন না কেন? কথা বলেন। তো যাই হোক, আমার মনে হয় নাক কাটা যাদের, তাদের আর লজ্জা দেওয়ার কিছু নেই। ভারত নিশ্চয়ই তেল দিতে দেবে এবং অলরেডি সেটা কথাবার্তা হয়ে গেছে বলে শুনেছি। বাংলাদেশে ওই হাসিনা এবং মোদি মৈত্রী পাইপলাইনের মধ্য দিয়েই বাংলাদেশে তেল আসছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই সংকট খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে আমরা আশা করছি, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ এই যুদ্ধ থামানোর জন্য মাথা ঘামাচ্ছে। আমেরিকাও পরিশ্রান্ত হয়ে গেছে, তাদের প্রায় শক্তি নিঃশেষ। কারণ আমেরিকা, আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আমার ধ্যান ধারণা, আমি কোনো সূত্র থেকে পাওয়া ধ্যান ধারণা বলছি না, যে আমেরিকা যে ইরান থেকে ভারতকে তেল আনা কোনো বাধা দেবে না, বা রাশিয়া থেকে তেল আনা বাধা দেবে না, যেটা আমেরিকা এতদিন ধরে দিয়ে যাচ্ছে, কেন আজকে বাধা দিচ্ছে না? তেল আজকে আমেরিকারও শর্ট পড়েছে, ইউরোপীয় ইউনিয়নেরও শর্ট পড়েছে। ইন্ডিয়া যদি তেল আনে, আবার দেখা যাবে যে গোপনে ইন্ডিয়ার থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তেল নিয়ে যাচ্ছে তাদের অভাব মেটানোর জন্য। যাই হোক বন্ধুগণ, আজ এই পর্যন্ত। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সংকটকে মোকাবেলা করার তৌফিক পরম করুণাময় ঈশ্বর আপনাদেরকে দান করুন। আর বাংলাদেশের জাতীয় সংসদকে পবিত্র রাখার জন্য, সব মানুষের সংসদে পরিণত করার জন্যে আমি যে কয়টি কথা বলেছি, আশা করি বর্তমান নতুন সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা জেনারেল জিয়ার নাম স্মরণ করে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম স্মরণ করে তাদের সুযোগ্য সন্তান, এই বিষয়গুলো চিন্তা করে বাংলাদেশের জাতীয় সংসদকে, মহান জাতীয় সংসদকে ইসলামী সংসদে পরিণত না করে সর্বদলীয় মহান সংসদে পরিণত করুন। এটি আমার অনুরোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।